হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। এইচএস 2023 ফিজিক্স যে এক্সাম আজকে সংগঠিত হলো, তো সেইটার আমি আজকে অ্যান্সার অ্যানালিসিস নিয়ে আমি ভিডিওটা করতে চলেছি। তো কোশ্চেন হিসেবে আমি বলবো যে খুব বেশি সহজ বা খুব কঠিন যে কোশ্চেন তেমন কিন্তু হয়নি। কয়েকটা কোশ্চেন ছিল যেগুলো একটু কষতে হতো, আদারওয়াইজ কিন্তু বেশিরভাগ কোশ্চেন রয়েছে যেগুলো কিন্তু মুখে মুখে করা যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি আমরা দেখতে পাই যে কোশ্চেন কিন্তু মডারেট হয়েছিল। এখানে মোটামুটি কিছু কোশ্চেন যেগুলো মুখে মুখে হয়ে যাচ্ছে, তো সেগুলোর জন্য টাইম বাঁচছে, তো সেগুলো দিয়ে কিন্তু বাকিগুলো যেগুলো কষাচ্ছিলো সেগুলো করে দেখা যেতে পারে। তো কোশ্চেনটা আমার কাছে অ্যারেঞ্জ করে দেওয়া নেই, অর্থাৎ পরপর 1 2 3 4 করে দেওয়া নেই। আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে যেমন কোশ্চেন পেয়েছি তেমনটা আমি আপনাদের মোটামুটি পুরো যে টোটাল কোশ্চেন আছে সেটাই আমি অ্যানালিসিস করবো জাস্ট। তো এখান থেকে অ্যান্সার আপনারা মেলাতে পারেন। আচ্ছা, একটা কোশ্চেন দেখতে পাচ্ছেন যেখানে ডাইমেনশন ফর্মুলা ফর কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকট্যান্স, অর্থাৎ পারস্পরিক আবেশাঙ্ক তার মাত্রা বের করতে বলেছে। তো পারস্পরিক আবেশাঙ্ক দ্য ইন্ডাকশনের কোশ্চেন, তাই তো। তো ই ইজিক্যাল টু, যদি মাইনাস দেওয়া হয় তাহলে ই ইজিক্যাল টু মাইনাস এম ডিআই বাই ডিটি। তাহলে এম এর যদি মাত্রা বের করতে হয় তাহলে ই এর মাত্রা তার সঙ্গে ডি মানে টি এর মাত্রা বাই আই এর মাত্রা। তো এই জিনিসটা আমাকে এখান থেকে করতে হবে। আমি একটু কষে দেখিয়ে দিই। ঠিক আছে, ইজিক্যাল টু, আমি মাইনাসটা ধরছি না, তাহলে এম ডিআই বাই ডিটি। তাহলে আমি যদি এখানে এম এর মাত্রাটা যদি বের করতে চাই, তার মানে আমাকে ওপরে রাখতে হবে এখানে ই এর মাত্রা, আর এই টি নিচে আছে তার মানে এটা উপরে গুণ হবে, এবং আয়ের মাত্রা। তো ই এর মাত্রা আমরা বের করতে পারবো। ঠিক আছে, আমরা ওই ই সমান, ই মানে আমাদের পোটেনশিয়াল, অর্থাৎ যদি বিভব ধরি আমরা, বি সমান তড়িৎ ক্ষেত্র ইন্টু এক্স, এটা দিয়ে বের করতে পারি। আর ই এর মাত্রা বের করতে গেলে এফ সমান কিউ ইন্টু ই, এটা দিয়ে বের করতে পারি। মানে যাদের একদমই মনে নেই ভি এর মাত্রা কত হবে, তারা এইভাবে ব্যাক ক্যালকুলেশন করে বের করতে পারে। তো এটা ইএমএফ, তো ইএমএফের যা মাত্রা হবে পোটেনশিয়ালে তার সেম মাত্রা হবে, তো সেই মাত্রাটা এখানে বসাতে হবে। সময়ের মাত্রা টি এখানে বসবে, আর কারেন্ট কিউ ইজিক্যাল টু আইটি, সেই মাত্রাটা বসবে এখানে। যেহেতু আই দিয়েই দেওয়া রয়েছে সমস্তটা, মানে মাত্রা অ্যান্সারটা, তো আই দিয়েই আপনাদের আসবে। তো এখানকার এটার যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস টু আই মাইনাস টু। এটা যদি আপনারা করেন তো এই কোশ্চেনটার অ্যান্সার এইটা হবে। চলে যায় সেকেন্ড কোশ্চেন। পরিবর্তী প্রবাহের এসি তুলনায় সমপ্রবাহ ডিসি কম বিপজ্জনক। অবশ্যই পরিবর্তী প্রবাহ, তার ক্ষেত্রে জানি আরএমএস ভ্যালু যেটা হয় সেটা √3 গুণ হয়ে যায়। ঠিক আছে, সরি √2 গুণ হয়ে যায়, আই ইজিক্যাল টু আই জিরো বাই √2, আইআরএমএস সমান আই জিরো বাই √2। সেক্ষেত্রে পরিবর্তী প্রবাহের এসি সেটা বেশি হবে সমপ্রবাহ ডিসি তুলনায়। আর পরিবর্তী প্রবাহের যে আরএমএসের মান সেটা শীর্ষ মানে 70.7%। এটা একদম প্রথমেই যখন ওই মানে এই পোর্শনটা থেকে দুটো কোশ্চেন এসছে, এই যে এই পোর্শনটা থেকে দুটো কোশ্চেন এসছে। একটা এই কোশ্চেনটা রয়েছে, আর একটা হচ্ছে আপনাদের আরএমএস এবং এভারেজ ভেলোসিটির যে রেশিও সেটা কিন্তু এখান থেকে দিয়েছে। অর্থাৎ আইআরএমএস আমরা যেটা করি আই জিরো বাই √2, ঠিক আছে, আর আই এভারেজ যেটা করি সেটা আমাদের হয় 2I0/পাই, বা ভোল্টেজের ক্ষেত্রে সেম V0/√2 2V0/পাই। তো এইটা রেশিও দিয়ে একটা কোশ্চেন দিয়েছি, আর একটা কোশ্চেন হলো এখান থেকে। ঠিক আছে, আর একটা কোশ্চেন হচ্ছে এখান থেকে, অর্থাৎ এটা একদম মানে টেক্সট বই থেকে তোলাই রয়েছে যে পরিবর্তী প্রবাহমাত্রার মানে আরএমএস মান শীর্ষ মানে 70.7%। এটা একদম ঠিক রয়েছে, আর এটাও ঠিক রয়েছে। অর্থাৎ বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই হচ্ছে সত্য। তো এখানের অ্যান্সার হবে, অ্যান্সার হচ্ছে সি। চলে যাই নেক্সট কোশ্চেনে। এটা ইংলিশ পোর্শনটা দেওয়া আছে, দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা করলাম এই পারস্পরিক আবেশ গুণাঙ্কের মাত্রীয় সংকেত, এটা করলাম। এটা অ্যান্সারও ভুল লাগিয়েছে, ml² t-2 i-2 এটা হবে। ঠিক আছে, আচ্ছা স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2 মেলাও। আমি আগের দিন যে সাজেশানটা দিয়েছিলি সেখান থেকেই আমাদের কোশ্চেন এসছে। এটা পুরো যে অর্ডারগুলো মনে রাখতে বলেছিলাম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের, সেক্ষেত্রে আমাদের যে অপশান যেটা হবে সেটা হচ্ছে অপশান এখানে ডি হবে। অর্থাৎ একেরটা সি হবে, দুয়েরটা এ হবে। ঠিক আছে, একেরটা হবে সি, দুয়েরটা হবে এ, তিনেরটা হবে ডি এবং চারেরটা হবে বি। একদম এই সঠিক অ্যান্সার করেছে এখানে। আচ্ছা, তারপরে কোশ্চেন,
শূন্য মাধ্যমে একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ এক্স অক্ষ বরাবর গতিশীল। ঠিক আছে, তাহলে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা আমাদের ধরা হয় যে তার ভেলোসিটিটা আমাদের লাইটের ভেলোসিটির সমান, কারণ লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে সি ইজিক্যাল আমরা কী জানি, ই ক্রস বি। ঠিক আছে, সি ভেক্টর সমান ই ক্রস বি ভেক্টর। এবার ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড মিউচুয়ালি পারপেন্ডিকুলার থাকবে, আর লাইটটা যাবে এদের সঙ্গে পারপেন্ডিকুলার, মানে সি, ই আর বি এগুলো তিনটেই হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে। এক্স অক্ষ বরাবর তড়িৎচুম্বকীয় তরঙ্গ গতিশীল, তার মানে সি মানে এটা হচ্ছে আই ক্যাপ। আচ্ছা, এবার বলছে নির্দিষ্ট অবস্থান এবং সময়ে বি এর মান এখানে দেওয়া রয়েছে, এটা হচ্ছে কে ক্যাপ বরাবর। তাহলে এই যে বিটা, এই বি এটা এটা কি বরাবর, তা কে ক্যাপ বরাবর, এটা হচ্ছে কে ক্যাপ বরাবর। ঠিক আছে, তার মানে ইটা কোন ভেক্টর হলে যার সঙ্গে কে এর ক্যাপ করলে এই আই আসবে, তাহলে জে হবে, জের সঙ্গে কে ক্রস করলে আই হবে। ঠিক আছে, তার মানে অপশানে যেটা জে ক্যাপ আছে সেটা আগে দেখতে হবে, যে জে ক্যাপ আছে যেটা, যেমন এ অপশানে জে ক্যাপ রয়েছে, তো এটাই অ্যান্সার আপনারা দাগিয়ে দিতে পারেন। ঠিক আছে, যদি ভ্যালু দেখতে যান তাহলে ভ্যালু কীভাবে বের করব, তাহলে তার সূত্র আমাদের কী ছিল, যে ই বাই বি সমান হয় আমাদের সি। ঠিক আছে, তো আমাদের এখানে এখানে আমাদের দেওয়া রয়েছে, দেখুন বি এর ভ্যালুটা দেওয়া রয়েছে, তাহলে ই বাই বি সমান হচ্ছে সি। বি এর ভ্যালু এখানে দেওয়া রয়েছে, ইটা বের করতে হবে, তার মানে ই সমান হয়ে যাবে কত, বি ইন্টু হয়ে যাবে কত, সি। বি কত দেওয়া আছে, 2.4 ইন্টু 10⁻⁻8, আর সি হচ্ছে 3 ইন্টু 10⁻8। ঠিক আছে, ধরছে না এখানে আর, তো 10⁻8, 10⁻8 আর 10⁻⁻8 এ দুটো কেটে যাবে এখান থেকে, আর এখানে 2.4 আর 3 গুণ করলে আমাদের হবে কত, 7.2। তো অপশান এ এখান থেকে ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি। চলো নেক্সট কোশ্চেন, একদম ইজি কোশ্চেন, বারবার করিয়েছি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে খুবই কমন কোশ্চেন। ভেলোসিটির যে ফর্মুলা হয় 1/√μ0ε0। ঠিক আছে, এখানে শুধু তড়িৎভেদ্যতা, মানে এটা শূন্য মাধ্যমে নেই, তাই সেক্ষেত্রে আমরা 1/√μ ইন্টু এপসাইলেন করতে পারি, তাই তো। এবার মিউর জায়গায় হবে কত, 2μ0, আর এপসাইলেনের জায়গায় হবে ε0/2, তাহলে 2 কেটে গেলে 1/√μ0ε0। আচ্ছা, নেক্সট কোশ্চেন, পোটেনশিওমিটার কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু সবার পক্ষে করা সম্ভব নয়, এটা টাফ রয়েছে। টাফ বলতে না, এটা কমন একটা আইডিয়ার উপরেই হয়েছে, তবুও বলতে পারবো যে এই কোশ্চেনটা মানে সবাই কিন্তু এটা করতে পারেনি। ঠিক আছে, তো পোটেনশিওমিটার সাধারণত বইয়ে যে ছবিটা দেওয়া থাকে সেটা সাধারণত এরকম দেওয়া থাকে, এই দিক করে। ঠিক আছে, এই দিক করে ছবিটা দেওয়া থাকে, তো সেই জন্য অনেকের বুঝতে অসুবিধা হয়েছে। তো এটা একটা পোটেনশিওমিটার, যার এক্সটার্নাল সোর্স যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 12 ভোল্ট, আর এর যে তারের দৈর্ঘ্যটা সেটা দেওয়া আছে কত, 100 মিটার। উপরে দেখুন যে 100 সেন্টিমিটার দেওয়া রয়েছে, আর রোধ দেওয়া আছে 10 ওহম। তো এখানে আমাদের রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থটা বের করে নিতে হবে পোটেনশিওমিটারের ক্ষেত্রে তারের। ঠিক আছে, তাহলে আমাদের কত হবে, 10/100, তাহলে মানে প্রতি মিটারে যে রোধ, প্রতি সেন্টিমিটারে যে রোধ হবে সেটা কত, 10/100, তাহলে 0.1 সেন্টিমিটার পার ওহম এইটা আমাদের আসবে। ঠিক আছে, সরি, ওহম পার সেন্টিমিটার এটা আমাদের এখানে একক দৈর্ঘ্যে রোধ আসবে। এবার এখানে কনসেপ্টে যেটা বলছে, এটি আর এবং 2 ভোল্ট তড়িৎচালক বল এবং নগণ্য অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি সঞ্চয় কোষের সঙ্গে শ্রেণীতে যুক্ত আছে। সরি, এক্সটার্নাল ফোর্স যেটা 2 ভোল্ট রয়েছে, আর বহিস্থ রোধ যেটা সেটা হচ্ছে ক্যাপিটাল আর। ঠিক আছে, এবং 10 মেগাভোল্ট তড়িৎচালক বলের একটি উৎস। ঠিক আছে, এটা এই কোশ্চেনটা সাধারণত কোথা থেকে এসছে, যে কীভাবে আমরা একটা তড়িৎচালক বলের মান বের করতে পারি। ঠিক আছে, আননোন কোনো একটা তড়িৎচালক বলের মান নির্ণয়, সেখান থেকে কোশ্চেনটা রয়েছে। এটা বলেছে যে পোটেনশিওমিটার তারের 40 সেন্টিমিটার দৈর্ঘ্যের সঙ্গে প্রতিমিত হয়। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আমাদের যে কনসেপ্টটা আসবে সেটা হচ্ছে যে এই টোটাল তারটির দৈর্ঘ্য কত, 100 সেন্টিমিটার, এবং যে 10 মিলিভোল্ট যে তড়িৎচালক বল উৎসটা লাগানো আছে তার তারের দৈর্ঘ্য কত, 40 সেন্টিমিটার। তার মানে এখানে বুঝতে হবে যে এই 40 সেন্টিমিটার দৈর্ঘ্যের মধ্যে পোটেনশিয়াল ড্রপ যতটা হবে
সেইটার ভ্যালুই হবে 10 মিলিভোল্ট। তখনই এটা আমাদের নিস্পন্দন বিন্দু পাওয়া যাবে, তাই তো। তো আমাদের এখানে প্রতি একক দৈর্ঘ্যের আমরা রোধ বের করে নিলাম, তার মানে এই 40 সেন্টিমিটারের রোধ কত হবে সেটা বের করতে পারবো। এবার বাইরে আমাদের ভোল্টেজ দেওয়া রয়েছে, ঠিক আছে, একক দৈর্ঘ্যের রোধ আমি আর পেয়ে গেলাম। তাহলে 40 সেন্টিমিটারের দৈর্ঘ্যের একক রোধ আমি পেয়ে গেলাম এখান থেকে। বাইরে এক্সটার্নাল রোধ আমাদের আর লাগানো রয়েছে, এটা ভি দেওয়া রয়েছে 2 ভোল্ট, তাহলে ভি ইজিক্যাল টু আই ইন্টু আর, ঠিক আছে, ভি ইজিক্যাল টু আই ইন্টু আর। তাহলে এইটা আমাদের এখান থেকে আমরা পাবো। এইবার ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের ভোল্টেজটা আসবে এখান থেকে, সেই ভোল্টেজটা 40 যে মিলিভোল্ট এর সঙ্গে আমাদের সমান হয়ে যাবে। তো এইটা সমান করলেই এখান থেকে টোটাল আমাদের যে এটা আছে সেটা আমি এখান থেকে পেয়ে যাব। তো অপশান যেটা আসবে এখান থেকে 790 একদম কারেক্ট করেছে এখান থেকে। তবে এটা একটু বসে দেখতে হবে। এটা একটা তুল্যরোধ বের করতে বলছে। তুল্যরোধ এখান থেকে আপনারা নিজেরাই করতে পারেন। যে এই যে তারটা এটা শর্ট সার্কিট করা আছে, এটা হচ্ছে 0 ওহম, তার সঙ্গে 5 ওহম প্যারালালে আছে, তার মানে এটাও এই পুরো সিস্টেমটাই হয়ে যাবে কত, 0 ওহম। তো এটা 0 ওহম হয়ে গেলে 0, তার সঙ্গে 2 হচ্ছে সিরিজে লাগানো আছে, তার মানে 2 ওহম। সেই 2 ওহম আবার এই 2 ওহমের সঙ্গে প্যারালালে আছে, তার মানে এই টোটাল যে জিনিসটা হবে কত, তাহলে 2 দুগুণে 4 বাই 2 প্লাস 2 মানে 4, তাই তো, তার মানে 1। তাহলে এখানে এই জিনিস পর্যন্ত হয়ে যাচ্ছে আমাদের কত, 1। আবার ওই 1-এর সঙ্গে এই 2 হবে কি কততে, তাহলে এই পাশে এই টোটাল এই পাশটা আমাদের যেটা হয়ে গেল সেটা হচ্ছে আমাদের 1, তার সঙ্গে আমাদের এই 2টা কত হচ্ছে আমাদের সিরিজে রয়েছে। তাহলে সিরিজে থাকা মানে এইখানে পর্যন্ত এটা হচ্ছে এই পাশটা পুরো হয়ে গেল 1, তার সঙ্গে 2টা হচ্ছে সিরিজে, তার মানে 3। তাহলে 3-এর সঙ্গে এই 3 আবার প্যারালাল, তার মানে 3 3 9 বাই 3 প্লাস 3 মানে 6, ঠিক আছে। তাহলে 3-এর 2 আসবে, সেই 3-এর 2-এর সঙ্গে আবার এখানে 3টা হবে কত, প্যারালাল। তাহলে এটা করলে দেখতে পাবেন যে 1 ওহম যেটা আছে এটা হচ্ছে এখান থেকে অ্যান্সার আসবে। আচ্ছা, তারপর চলে যাই। এই কোশ্চেনটা একদম একটা ভালো কোশ্চেন এটা বলতে পারি, যে 18টা তড়িৎ কোষ আছে, এটা শুধুমাত্র গোলানোর জন্যই দিয়েছে, কোষের এখানে কোনো কাজ হচ্ছে না, ঠিক আছে। 18টা তড়িৎ কোষ রয়েছে, তাকে এমনভাবে সাজানো হয়েছে যাতে বহিস্থ রোধের মধ্য দিয়ে সর্বোচ্চ প্রবাহ মাত্রা যায়, এটাই হচ্ছে এখানকার কনসেপ্ট। তাহলে সর্বোচ্চ প্রবাহ মাত্রার শর্ত কী না, বড় আর সমান ছোটো আর, এইটা হতে হবে। এবার এখানে অপশান কি রয়েছে, 6টি কোষ শ্রেণী সমবায় রয়েছে, 6টি কোষ সেটা হচ্ছে শ্রেণী সমবায় রয়েছে, এবং এরূপ 3টি সারি রয়েছে, মানে এরকমভাবে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, আবার এপাশে এরকম করে 6টা থাকবে, আর এপাশে এরকম করে 6টা থাকবে, তাহলে টোটাল 6 3 18টা এরকম থাকবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা যদি অভ্যন্তরীণ রোধ যদি ছোটো আর করে করে হয়, তাহলে কি হবে দেখাচ্ছি। যে এই যে সিরিজটা আছে, এই সিরিজের টোটাল রোধ কত হবে, তাহলে 6 ইন্টু ছোটো আর, এর ক্ষেত্রেও হবে কত, 6 ইন্টু ছোটো আর, এর ক্ষেত্রেও হবে কত, 6 ইন্টু ছোটো আর, ঠিক আছে। তার মানে এটাকে যদি আমি পুরো ভেঙে দিই, শুধু রেজিস্ট্যান্স দিয়েই ব্যাপার, আর কোনো কিছু দেখার নেই এখানে। তাহলে আমাদের যে জিনিসটা হবে সেটা হলো যে এখানে একটা 6R, এখানে একটা 6R, আর সরি এখানে একটা 6R, এখানে একটা 6R, এখানে একটা 6R, 3টে, ঠিক আছে, 6R 6R 6R। তার মানে 3টে আমি যদি প্যারালাল কম্বিনেশন যদি করি, তার মানে 1/R ইকুইভ্যালেন্ট যেটা হবে, সেটা কি হবে, 1/6R প্লাস 1/6R প্লাস 1/6R, মানে 3 দিয়ে গুণ করে দিতে পারি। তার মানে কাটাকাটি হলে এখান থেকে 3 দুগুণে 6, তাহলে হবে কত, 2R, তাহলে আর ইকুইভ্যালেন্ট হবে কত, 2R, ঠিক আছে। তার মানে এখান থেকে আমাদের আর ইকুইভ্যালেন্ট যেটা বেরাবে, আর ইকুইভ্যালেন্ট সেটা হবে কত, 2R। আর এবার আমাকে বলছে যে বহিস্থ রোধ আর অভ্যন্তরীণ রোধ এর তুলনা। তাহলে আমি একটু আগে কী বললাম, যে সর্বোচ্চ প্রবাহ হতে গেলে কি হতে হবে, যে ক্যাপিটাল আর সমান হবে ছোটো আর, ঠিক আছে। তাহলে ছোটো আর মানে আর ইকুইভ্যালেন্ট যেটা সেটা বেরালো কত, 2R। তার মানে এখানে বহিস্থ রোধ আর বাই অভ্যন্তরীণ রোধ ছোটো আর,
তাহলে এর ভ্যালু কত বেরিয়ে যাবে 2/1, তাহলে 2:1 হবে এখান থেকে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তার মানে এটা আমাদের অ্যান্সার হবে কত, এই 2:1। আচ্ছা, তারপরে কোশ্চেন চলে যাই একদম, দেখি বাংলায় যেগুলো আছে সেগুলোই করব। এটাও আমি আগের দিন যে দিয়েছি সেখানে রয়েছে কোশ্চেনটা। তাহলে এখানে দুটো ফর্মুলা, ট্রান্সফর্মার আছে মানে এই দুটো ফর্মুলা, ঠিক আছে, যে ইনপুট পাওয়ার সমান আউটপুট পাওয়ার আর VS/NS সমান VP/NP, দুটো ফর্মুলা এখান থেকে লাগবে। ঠিক আছে, এখানে ট্রান্সফর্মারের প্রাথমিক পাকের কুণ্ডলী দেওয়া রয়েছে, অর্থাৎ NS দেওয়া রয়েছে। ঠিক আছে, NS দেওয়া রয়েছে। আচ্ছা, প্রবাহ হচ্ছে 4 অ্যাম্পিয়ার, তার মানে পাওয়ারের গল্পে আমাদের রয়েছে, কারণ পাওয়ারকে ভাঙলে P সমান V/I আসবে, তাহলে VS/IS সমান VP/IP। ইনপুট ক্ষমতা হচ্ছে 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, তার মানে আমি এখান থেকে যদি পাওয়ার এখানে বলাই রয়েছে, তার মানে এখানে 1000 সমান V/I এর ভ্যালু এখান থেকে দেওয়া আছে কত 4, তাহলে এখান থেকে V কত পেয়ে যাব 250। ঠিক আছে, তাহলে ইনপুট যে ভোল্টেজ সেটা পেয়ে যাবো কত 250। আউটপুট ভোল্টেজ এখানে দেওয়া রয়েছে, আউটপুট ভোল্টেজ কত দেওয়া রয়েছে, আউটপুট ভোল্টেজ হচ্ছে 500 ভোল্ট। তাহলে এখান থেকে নর্মাল ফর্মুলা লাগাবো, VS/NS সমান VP/NP। ঠিক আছে, তাহলে VS প্রাইমারি কত বেরালো 250, VP সরি সেকেন্ডারি আছে কত 500। এখানে ফর্মুলা একবার করি, VS/NS সমান VP/NP। তাহলে প্রাইমারি যেটা বাড়ালো সেটা কত 250, সেকেন্ডারি যেটা সেটা দেওয়া আছে কত 500, প্রাথমিক কুণ্ডলীর পাক সংখ্যা কত NP এটা দেওয়া আছে কত, পাক সংখ্যা আছে 500, তাহলে NS সেকেন্ডারি পাক সংখ্যা কত সেটাই বের করতে বলছে, যে গুণকুণ্ডলীর পাক সংখ্যা কত। তার মানে এখানে কত হবে 250 দুগুণে 500, 500 সঙ্গে 2 গুণ করলে হবে কত 1000, তাহলে 1000 অ্যান্সার এখান থেকে আমাদের বেরিয়ে যাবে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন দিয়েছে যে A আর B দুটো কোষ এখানে সমান্তরালে যুক্ত করা আছে, ওদের তড়িৎচালক বল যথাক্রমে 3 ভোল্ট 2 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 0.2 ওহম আর 0.3 ওহম। তাহলে তুল্য তড়িৎচালক বল কত হবে? তুল্য তড়িৎচালক বলে ফর্মুলা নর্মালি কী হয় আমাদের? তুল্য তড়িৎচালক বলে ফর্মুলা আমাদের যেটা হয় সেটা হয় E1/R1 প্লাস E2/R2 বাই 1/R1 প্লাস 1/R2। কেন হবে এরকম না, এটা হচ্ছে আমাদের কোষের সমান্তরাল সমবায়, আর কোষের সঙ্গে যে অভ্যন্তরীণ রোধগুলো আছে সেগুলো যদি সমবায় দেখি সেটাও সমান্তরাল সমবায় হবে এরকম। তাহলে এটার ক্ষেত্রে ওহম রোধগুলো যদি আমি দেখি তাহলে 0.2 0.3 এরা হচ্ছে সমান্তরাল সমবায়, আর কোষের যে আমাদের সমান্তরাল সমবায়ের ফর্মুলা হয়, তো সেই সমান্তরাল ফর্মুলা দিয়ে আমাদের এটা বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা আসবে সেটা কি, সেটা হচ্ছে আমাদের E1/R1 প্লাস E2/R2 বাই 1/R1 প্লাস 1/R2, এটা বের করলেই আমাদের অ্যান্সার এখান থেকে পেয়ে যাব। 2.6 ভোল্ট আসার কথা এটা। নেক্সট, এটা একটু আগে আমি দেখালাম যে এসি বর্তনীর অর্ধচক্রের জন্য তড়িৎ প্রবাহের RMS ভ্যালু আর গড় মান এদের অনুপাত কত হবে, এইটা হবে π/2√2। একদম কমন কোশ্চেন, আগের দিন আমি সাজেশানে দিয়েছিলাম। পরবর্তী তড়িৎচালক বলে সমীকরণ E সমান E0 sin ωt মাইনাস kx। তাহলে এখানে E0 আছে এটা, তাহলে আমাকে বের করতে বলছে RMS মান, তাহলে RMS মান কত হবে E0/√2, তাহলে 220/√2 এই অপশানটা। এবং এখানে ওমেগার মান দেওয়া আছে কত, ওমেগার মান হচ্ছে 100 পাই, তাহলে ওমেগা সমান কত 2πf সমান 100 পাই, তাহলে পাই এখান থেকে কাটবে 2, এখানে 50 কাটবে, তার মানে 50 হার্জ, তার মানে 220/√2 ভোল্ট এবং 50 হার্জ হবে এখান থেকে অ্যান্সার। আচ্ছা, এলসিআর বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ, এটা অনুনাদ যখন হবে তখন আমরা জানি, এটা বহুবার আমি ছবি এঁকেছি এরকম করে। এখানে আই আমাদের হবে কত ম্যাক্সিমাম, আইটা হবে ম্যাক্সিমাম, তাহলে কি হবে না ওমেগা এল সমান 1/ωc, অর্থাৎ XL সমান হচ্ছে XC। আচ্ছা, তারপরে সাজেশন থেকে একদম পড়েছে কমন এটাও, চৌম্বক প্রবাহের রাশিমালা ফাই দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে E সমান কী হবে dφ/dt, ডেরিভেটিভ একবার করতে হবে, তার মানে 12t মাইনাস হবে কত 5,
1 সেকেন্ডে, তাহলে টাইমের জায়গায় 1 বসালে 12 - 5 সমান কত হবে না 7 ভোল্ট হবে। আর এখানে 7 ওহম রোধ দেওয়া রয়েছে, আর কারেন্ট আমাকে বের করতে বলছে, তাহলে ভি হচ্ছে 7 ভোল্ট, ভি হচ্ছে কত 60 ভোল্ট, আই বের করতে হবে, আর দেওয়া আছে 7 ওহম, তাহলে আই হচ্ছে হবে কত 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ার হচ্ছে এখান থেকে কারেক্ট অ্যান্সার। তারপর চলে যাই, এই কোশ্চেনটা একটু টিকিয়ে দিয়েছে, এই কোশ্চেনটা অনেকে কিন্তু ভুল করার কথা সাধারণত। আচ্ছা, 3টি ভিন্ন উষ্ণতা একটা ধাতব তারের আইভি লেখচিত্র দেওয়া হয়েছে, এক্ষেত্রে এই সিদ্ধান্তে আসা যায়। হ্যাঁ, মনে রাখতে হবে এটা কি দিয়েছে না আইভি লেখচিত্র, ভিআই লেখচিত্র নয় কিন্তু, ঠিক আছে, আইভি লেখচিত্র আর ধাতব তার। কতগুলো জিনিস মনে রাখতে হবে, যে ধাতব তারের ক্ষেত্রে কী হয়, ধাতব তারের ক্ষেত্রে টেম্পারেচার যখন বাড়ানো হবে রোধের মানও কী হবে বাড়বে, প্রথম কনসেপ্ট এটা। ধাতব তারের ক্ষেত্রে এই জিনিসটা হয়, তাপমাত্রা বাড়লে রোধের মান বাড়বে। আর সেকেন্ড যেটা, সেটা আমরা সবাই জানি যে ওহমের সূত্র যেটা হয়, অর্থাৎ ভি ইজিক্যাল টু আই আর, এটা কী হয় ওয়াই ইজিক্যাল টু এম এক্সের মতো, ঠিক আছে। আমি আটটা পরে লিখেছি, তো তাহলে এক্স ইন্টু এম করি। এক্ষেত্রে যদি আমি ওয়াই অক্ষ বরাবরকে আমি ভিতে রাখি, এক্স অক্ষ বরাবরকে যদি আমি আইতে রাখি, অর্থাৎ ভি আই যদি লেখচিত্র হয়, সেক্ষেত্রে যে স্ট্রেট লাইনটা হবে মূলবিন্দুগামী, সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, ঠিক আছে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। অর্থাৎ এম হচ্ছে আমাদের সাধারণত হয় এম সমান হচ্ছে নতি ট্যান থিটা। অর্থাৎ এখানে বলতে পারি যে থিটার মান যত বেশি হবে আর এর মানও তত বেশি হবে, আর বলতে পারি আর এর মান যত বেশি হবে টেম্পারেচার তত বেশি হবে। তার মানে আমি যদি ভিআই গ্র্যাফ আঁকি, তাহলে সবথেকে কম টেম্পারেচার এইরকম হবে, তারপরে যে বেশি টেম্পারেচার তারপরে এইরকম হবে, বুঝতে পারছি। তার মানে এখানে বুঝতে পারছি এটা যদি মানে T3 হয়, তারপর যদি এটা লালটা যদি T2 হয়, তারপর যদি এটা T1 হয়, তার মানে এখান থেকে T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1 এরকম আসবে। কিন্তু এইখানে গল্পটা কিন্তু আলাদা। গল্পটা কি দিয়েছে, গ্রাফটা দেখতে হবে। গ্রাফটা দিয়েছে আই ভার্সেস ভি গ্রাফ, ঠিক আছে, আই ভার্সেস ভি গ্রাফ। এক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর রয়েছে আই, আর এক্স অক্ষ বরাবর রয়েছে ভি। তার মানে যার উল্টো জিনিসটা হবে, যার গ্রাফটা নিচে রয়েছে তার টেম্পারেচার বেশি হবে, তারপরে T2 তারপরে T3, কারণ ভি অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করবে, ঠিক আছে, ওয়াই সমান এম এক্স, তো এটা হচ্ছে এক্স অক্ষের সঙ্গে এটা যদি এক্স অক্ষ হয়, তাহলে এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে তাকে আমরা বলছি নতি। তাহলে ভি ইজিক্যাল টু যদি আই আর হয়, যদি ভি ইজিক্যাল টু আই আর হয়, তাহলে এক্স অক্ষ বরাবর তখন এখানে থাকার কথা কি আই, তাহলে আই অক্ষের সঙ্গে যে কোণ করবে সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের অ্যাকচুয়াল যে ভ্যালুটা সেটা আমাদের দেবে। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আয়ের সঙ্গে কোণ এইটা, তারপরে এটা, তারপরে এটা, তাহলে আয়ের সঙ্গে কোণের মান যত বাড়বে রোধ তত বাড়বে। তার মানে T3-র ক্ষেত্রে রোধ বেশি, T2-র ক্ষেত্রে রোধ তার একটু কম, তারপরে T1-এর ক্ষেত্রে রোধ আরও কম। আর রোধ বেশি মানে টেম্পারেচারও বেশি হবে, তার মানে T3, তারপর হচ্ছে T2, তারপর হচ্ছে T1। তার মানে এই অপশানটা যেটা আছে এটা একদম ঠিক আছে, মানে T3 তারপরে গ্রেটার দেন T1, তারপর লেস দেন T2 লেস দেন T3। ভালো কোশ্চেন এটা দিয়েছে একটু। আচ্ছা, এই কোশ্চেনটা অনেকেই ভুল করবে। ধরা যাক ধনাত্মক আধানে আহিত একটি অসীম পাতলা সমতল পাতের ক্ষেত্রে, ঠিক আছে, গ্র্যাফ আমাদের দেখতে বলেছে যে পাতটির কাছাকাছি, পাতটি থেকে আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান যদি ই হয়, তাহলে দূরত্বের সঙ্গে তড়িৎ ক্ষেত্র কীভাবে পরিবর্তন হবে। আমরা বহুবার বহু কিছুর ক্ষেত্রে আমরা দেখেছি, সাধারণ ক্ষেত্রে আমরা স্ফিয়ারের ক্ষেত্রেই দেখি এই জিনিসটা, যে আমরা জানি কি ইটা প্রপোর্শনাল টু 1/r² হয়। তো সেক্ষেত্রে আমাদের এইরকম একটা এক্সপোনেনশিয়াল গ্র্যাফ আমাদের আসে, তাহলে এই জিনিসটাই সবাই ভুল করে দেয়। তো অনেকেই কিন্তু কোশ্চেন এইটা করে রাখার মানে করতে পারে, কিন্তু এখানে ব্যাপারটা এটা হবে না। এটা যেহেতু আমাদের একটা ইনফাইনাইট আমাদের প্লেট বলা হয়েছে, তাহলে এক্ষেত্রে আমাদের কি হয়, σ/2ε0 ফর্মুলা হয় তড়িৎ ক্ষেত্র, ই সমান σ/2ε0। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি এই ফর্মুলায় কিন্তু কোনো রেডিয়াসের কোনো গল্প নেই, অর্থাৎ দূরত্বের সঙ্গে কোনো সম্পর্কই নেই। তাহলে এখানে তাহলে ইটা ইন্ডিপেন্ডেন্ট অফ আর হবে,
তাহলে সব সব জায়গায় আমাদের কী হবে, কনস্ট্যান্টই হবে, অর্থাৎ এইটা অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে এই ডি এরটা, অর্থাৎ ইটা দূরত্বের সঙ্গে কোনো রকমভাবে ডিপেন্ড করবে না। আচ্ছা, তারপর চলে যাই। আচ্ছা, এই কোশ্চেনটা, তিনটে ধারক 1 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, 5 মাইক্রোফ্যারাড, এদের বলছে 10 ভোল্ট উৎসের সঙ্গে যুক্ত করা আছে শ্রেণী সমবায়। এবার বলছে 2 মাইক্রোফ্যারাড ধারকত্বের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে। তার মানে এখান থেকে ফার্স্ট যে কনসেপ্টটা আসবে সেটা হই না, ধারকের শ্রেণী সমবায় কী কী জিনিসগুলো হয়। তাহলে ধারকের যখন শ্রেণী সমবায় হবে, ঠিক আছে, ধারকের যখন শ্রেণী সমবায় এরকম হবে, শ্রেণী সমবায় থাকা মানে কি, শ্রেণী সমবায় থাকা মানে প্রত্যেকটা ধারকে চার্জ থাকবে সেম, মানে এটাতেও কিউ হলে এটাতেও কিউ হবে, এটাতেও কিউ হবে, ঠিক আছে। এটা আমি বহুবার বলেছি, তিনটাতেই খেতে হবে কত, কিউ 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 করে। এখানে কিউ মানে এটা যদি মাইনাস কিউ, এটা প্লাস কিউ, মাইনাস কিউ প্লাস কিউ, মাইনাস কিউ প্লাস কিউ, এরকম করে নেট যে চার্জটা একটা প্লেটেরই ধরা হয় সেটা হচ্ছে আমাদের কিউ ধরা হবে। এইবার এই যে শ্রেণী সমবায়টা, এটা কার সঙ্গে যুক্ত রয়েছে, একটা ব্যাটারি, সেই ব্যাটারি হচ্ছে 10 ভোল্টের সঙ্গে যুক্ত রয়েছে, এবং তিনটারই C1 C2 C3 আমাদের এখান থেকে দেওয়া রয়েছে। তাহলে ফর্মুলা কী হয় এখান থেকে, কিউ ইজিক্যাল টু সি ইন্টু ভি। তাহলে ফার্স্টে আমাকে চার্জ বের করতে হবে কত আছে, তাহলে সি ইকুইভ্যালেন্ট এখান থেকে বের করতে হলে ধারকের যে শ্রেণী সমবায়, তার মানে সেটা রেজিস্ট্যান্সের সমান্তরাল সমবায়ের মতো হবে, সেখান থেকে সি বের করতে হবে। আর ভি 10 ভোল্ট এখানে দেওয়া রয়েছে, তাহলে এখান থেকে আমাদের কিউ বেরিয়ে যাবে। আর কিউ এখান থেকে বেরিয়ে যাওয়া মানে প্রত্যেকটা ক্যাপাসিটির ওপরেই সেম চার্জ আমাদের থাকবে। এবার এই মিডিলেরটাকে যদি আমি এটা 2 ভোল্ট, 2 মাইক্রোফ্যারাড হিসেবে যদি ধরি, তার মানে ওর এই দুটো পয়েন্টের মধ্যে আমাকে বিভব পার্থক্য দেখতে হবে। তাহলে এর ক্ষেত্রে কিউ কত হচ্ছে, এর ক্ষেত্রে কিউ আমাদের এই ফর্মুলা দিয়ে পেয়ে যাব, কিউ সমান সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি, এটা দিয়ে পাবো। ভিটা হচ্ছে এখানে ইউজ করব কি 10 ভোল্ট, ঠিক আছে। নেক্সট টাইম যখন এখানে ব্যবহার করবো আবার ওই সেম সূত্র, তখন কিউ হচ্ছে কি এই সূত্রটা যেটা বেরালো ওই কিউর ভ্যালু বেস করাবো, সমান সি তখন কত বেস করবো 2 মাইক্রোফ্যারাড, আর ভিটা এখান থেকে বের করতে হবে। এই ভি এর যে অ্যান্সার বেরোবে সেটাই হবে এখান থেকে অ্যান্সার, ঠিক আছে। 50/17 এখানে অ্যান্সার বেরোবে। আচ্ছা, নর্মাল কুলম্বের সূত্র, বায়ু মাধ্যমে থাকা দুটি বিন্দু আধান পরস্পর থেকে 0.18 মিটার দূরত্বে আছে, একটি আধানের মান অপরটির 4 গুণ, তার মানে এটা যদি কিউ হয় তার মানে এখানে থাকবে কত 4Q। আধান দুটি সংযোগকারী রেখার ওপর একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান 0 হবে, তার মানে ধরছি এই এক্স পয়েন্টে 0 হবে, তার মানে এটা কত হবে 0.18 মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে এই বিন্দুতে বলছে তড়িৎ ক্ষেত্রের মান 0 হবে, তার মানে যেখানে আমাদের টেস্ট করতে হবে সেখানে একটা আমি ইউনিট চার্জ রেখে দেবো, ইউনিট পজিটিভ চার্জ, বাস। তার মানে এই ক্ষেত্রে একটা কুলম্বের সূত্র লাগাবো, KQ/x² সমান K4Q/0.18 মাইনাস এক্সের হোল স্কোয়ার, বাস। এখান থেকে আমি সমাধান করে এক্সের ভ্যালু বের করে নেবো, এক্সের ভ্যালু বের করলে এখান থেকে আমাদের অ্যান্সার এখান থেকে পেয়ে যাব, অবস্থান, ঠিক আছে। এখানে অপশান এটা হবে, রেখার ওপর আধান দুটির মধ্যবর্তী স্থানে এবং ক্ষুদ্রতর রেখা থেকে 0.06 মিটার দূরত্বে বেরোবে। নেক্সট কোশ্চেন চলে যাই, এটা একদম তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র যারা পড়ে একদম বেসিক প্রথম কোশ্চেন। এটা একটা অসম তড়িৎ ক্ষেত্র দেওয়া রয়েছে, তো অসম তড়িৎ ক্ষেত্র দেওয়া রয়েছে, তাহলে ABC, তার মানে পার ইউনিট এরিয়ার মধ্য দিয়ে যতগুলো বলরেখা পাস করবে সেটাকেই বলবো তার প্রাবল্য। তাহলে এখানে যদি আমি একটা ইউনিট এরিয়া দেখি, ওই মানে সেম রকমেরই আমি একটা এরিয়া ধরবো, তার মানে এর মধ্য দিয়ে ধরছি আমি যে টোটাল এখানে সব বলরেখাগুলোই যেতে পারছে। তারপর যদি বিটা দেখি, সেম ক্ষেত্রফল দিয়ে দেখলাম যে হয়তো 3টে বলরেখা গেল। যদি ডিতে দেখি যেমন গেল, অর্থাৎ যত আমাদের বলরেখাগুলো ঘন সন্নিবিষ্ট হবে যেই জায়গায়, তাহলে সেই জায়গায় প্রাবল্য তত বেশি হবে। তার মানে এ অংশের প্রাবল্যের মান সবথেকে বেশি হবে, তার মানে অপশান এখানে এ আসবে। একটি তড়িৎ দ্বিমেরুর কেন্দ্র থেকে আর দূরত্ব অক্ষীয় অবস্থানে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই, দ্বিমেরুটিকে যদি উলম্ব অক্ষের সাপেক্ষে 90 ডিগ্রিতে ঘোরানো হয় তাহলে ওই আগের বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে। একদম সিম্পল কোশ্চেন। ফার্স্টে গিয়ে যা অক্ষের উপরে ছিল তখন আমাদের ফর্মুলা কী হয়, ই সমান হয় 2p/r³ বা 2p/x³। এখানে যেহেতু আর বলা আছে তাহলে 2p/r³। একে যদি 90 ডিগ্রি ঘুরে দেওয়া হয় তখন এইরকম হয়ে যাবে দ্বিমেরুটা,
তখন এই পজিশানটা এর লম্ব সমদ্বিখণ্ডকের উপর হয়ে যাচ্ছে। তার মানে তার ফর্মুলা কী হয়, ই ড্যাশ সমান হয়ে যাবে কত, তখন হয় পি বাই আর কিউব, এটাতে হয় 2p বাই আর কিউব, এটা হয় পি বাই আর কিউব। তার মানে এখন আমি বলতে পারি যে এটা হয়ে যাবে কত, ই বাই 2। ঠিক আছে, তাহলে ই ড্যাশ সমান বলতে পারি কত, ই বাই 2। অর্থাৎ ইটাকে আমি 2 দিয়ে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে 2 কেটে গেলে পি বাই আর কিউব হবে। তার মানে এখানে অপশান যেটা হবে সেটা হচ্ছে ই বাই 2 হবে। আচ্ছা, তারপর হুইস্টন ব্রিজের নিষ্পন্দ অবস্থায় পরিবর্তিত হবে, একদম কমন কোশ্চেন, যে বিভিন্ন বাহুর যে রোধগুলো সেগুলোকে যদি পরিবর্তন করে দেওয়া হয়, অর্থাৎ পি বাই কিউ সমান আর বাই এস, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলা যদি স্যাটিসফাই না করে তাহলে আমাদের হুইস্টন ব্রিজের নিষ্পন্দ বিন্দু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, ব্যাটারি ও গ্যালভানোমিটারের অবস্থান বিনিময় করা, এটা একদমই নয়, এটা করলে কোনো অসুবিধা নেই। তড়িৎচালক বল ব্যাটারি নিলে এটাও কোনো হবে না পরিবর্তন, আর গ্যালভানোমিটারের রোধের উপর নির্ভরই করবে না। আচ্ছা, তারপর কোশ্চেন চলে যাই, বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধের অনুপাত এখানে দেওয়া রয়েছে 1:2, চৌম্বক ভ্রামকের অনুপাত 1:2, এদের তড়িৎ প্রবাহের অনুপাত বের করতে বলছে। তাহলে চৌম্বক ভ্রামকের ফর্মুলা কী হয়, পিএম সমান আই ইন্টু এ, তাহলে এ মানে পাই আর স্কোয়ার, তার মানে আই ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার। তার মানে আমি এখান থেকে রেশিও করে আমি বলতে পারি যে পিএমটাকে আমি পি ওয়ানই বলি, আর এটাকে যদি পি টু বলি, পি ওয়ান বাই পি টু সমান বলতে পারি যে আই ওয়ান বাই আই টু ইন্টু এখান থেকে বলতে পারি যে আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার। এই ফর্মুলা ধরে আমি এখানে আই ওয়ান বাই আই টু এটাকে বের করে নিতে পারবো, কারণ ব্যাসার্ধের অনুপাত এখানে দেওয়া রয়েছে আর ভ্রামকের অনুপাতও দেওয়া রয়েছে। আচ্ছা, এটা নিজেরা করে দেখবে কত অ্যান্সার বেড়ায়, ওই সেম ফর্মুলা, ওই ফর্মুলা ধরেই হবে। আচ্ছা, দুটি সমান্তরাল তড়িৎবাহী তারের মধ্য দিয়ে ক্রিয়াশীল বল যদি এফ হয়, প্রতিটি তারের প্রবাহ দ্বিগুণ এবং মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হয়, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে। তার মানে সমান্তরাল তার, তাদের মধ্যে ক্রিয়াশীল বলের ফর্মুলা কী হয়, যেখান থেকে আমরা নিউটনের মানে পাই, মানে ফোর্সের যে সংজ্ঞাটা সেটা পাই। তাহলে এফ সমান কী হয়, মিউ 0/4 2 I1 I2 বাই আর, মিউ 0/4 2 I1 I2 বাই আর। এক্ষেত্রে বলেছে কি, প্রতিটি তারে প্রবাহ করে দিয়েছে দ্বিগুণ, তার মানে উপরেই হয়ে যাবে কত, দ্বিগুণ মানে 4 হয়ে যাবে, I1 2 গুণ আর I2 2 গুণ মানে 2 দুগুণে 4, আর দূরত্ব করে দিয়েছে 4 গুণ। ঠিক আছে, তার মানে আরটা হয়ে যাবে কত, 4R, তার মানে এখান থেকে আমাদের হয়ে যাবে কত, 3 গুণ, তার মানে এটা হয়ে যাবে কত, 3R, তার মানে 4/3, তাহলে 4/3 গুণ যেটা আছে সেটা হবে, তাহলে 4/3 এফ, এটা হবে অ্যান্সার। এটি ইস্পাতের তারের চুম্বক ভ্রামক, একদম সিম্পল কোশ্চেন, বারবার বলেছি, একটা ইস্পাতের তার রয়েছে এখানে, সেই তারটাকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করে দিয়েছি, তার মানে এল সমান হয়ে গিয়েছে, এল সমান হয়ে গেছে কত, পাই আর, তার মানে আর সমান হয়ে গেছে কত, এল বাই পাই। তাহলে এর ক্ষেত্রে ভ্রামক, এখানে মাইনাস কিউ ছিল, এখানে প্লাস কিউ ছিল, তাহলে ভ্রামক এম সমান বলতে পারি কিউ ইন্টু এল ছিল এক্ষেত্রে, আর এক্ষেত্রে এটা হচ্ছে আর, তার মানে এটাও হবে আর, তাহলে টোটাল হচ্ছে 2R। তার মানে এখানে একটা আধান থাকবে, এখানে একটা আধান থাকবে, তার মানে এক্ষেত্রে এম ড্যাশ যদি বলি, এম ড্যাশ সমান কত হবে না, কিউ ইন্টু 2R, তাহলে কিউ ইন্টু এখান থেকে আর এর ভ্যালু আমি পেয়ে গেলাম, তাহলে 2L বাই পাই, তাহলে 2L বাই এখান থেকে পাই আসবে। ঠিক আছে, তাহলে আমি যদি এই ফর্মুলা লাগাই, তাহলে এই ফর্মুলা লাগালে আমাদের হবে কত, 2M বাই পাই, এটা হচ্ছে অ্যান্সার হবে। আচ্ছা, তিরস্চুম্বক পদার্থের ক্ষেত্রে কোনটি সঠিক, এটা হচ্ছে বিটা লেস দেন হবে এইচ, কারণ এক্সটার্নাল যখন আমি ম্যাগনেটিক ফিল্ডটা যখন দিচ্ছি, আমি এক্সটার্নাল যখন আমি ফিল্ডটা দিচ্ছি, তখন কি হচ্ছে, অপোজিট ডাইরেকশানে, মানে পদার্থের ভিতরে অপোজিট ডাইরেকশানে একটা আমাদের চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, যার ফলে যে নেট চৌম্বক ক্ষেত্র সেটা হ্রাস পাচ্ছে, সেই জন্যই আমাদের বিটা যেটা সেটা লেস দেন কী হবে, এইচ, অর্থাৎ প্রাবল্যর থেকে আমাদের কম হবে। আচ্ছা, চলো তারপরে। আচ্ছা, 1 মিটার বাহু ও 1 ওহম রোধ বিশিষ্ট একটি বর্গাকার কুণ্ডলীকে 0.5 টেসলা চৌম্বক ক্ষেত্রে রাখা হয়, যদি কুণ্ডলীর তল চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে লম্ব হয়, তাহলে কুণ্ডলীর তল চৌম্বক ক্ষেত্রের সঙ্গে, তলটা হচ্ছে লম্ব, তার মানে এরিয়াটা যেটা হবে, এরিয়া ভেক্টরটা আর চৌম্বক ক্ষেত্রটা, এর কত, এদের মধ্যে অ্যাঙ্গেল হবে 0 বা 180 ডিগ্রি, তাহলে কুণ্ডলীর মধ্য দিয়ে চৌম্বক প্রবাহ কত হবে, তাহলে ফাই সমান বি ডট এ, তাহলে বি ডট এ, তাহলে বি এ কস থিটা, এখানে থিটা 0 ডিগ্রি, তাহলে কস 0 মানে হচ্ছে 1, আর বি এর ভ্যালু হচ্ছে 0.5, এর ভ্যালু হচ্ছে 1 মিটার দেওয়া রয়েছে, তাহলে বাহু বলা আছে, তাহলে 1 স্কোয়ার করব,
ক্ষেত্রফল, তার মানে এটা 1ই হবে, তার মানে 0.5-এর সঙ্গে 1 গুণ করলে 0.5 ওয়েবার আমাদের অ্যান্সার আসবে। আচ্ছা, তারপর দেখি কোন এক স্থানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ অনুভূমিক উপাংশের দ্বিগুণ, এটাও আগের দিন আমি দিয়েছি, সাজেশানে দিয়েছি, √3 গুণ ছিল সেটা। সেক্ষেত্রে বিনতিকোণ যদি থিটা হয়, ট্যান থিটার মান বের করতে বলছে। তাহলে এখান থেকে নর্মাল হবে, ট্যান থিটা সমান কী হয়, v/h। নর্মাল করলে এখানে ভিটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, সেটা হচ্ছে দ্বিগুণ, তাহলে আমাদের সেটা হচ্ছে আমাদের 2h হয়ে যাবে, কাটাকাটি হলে এইচের সঙ্গে এটা হয়ে যাবে 2, অ্যান্সার হবে এখান থেকে 2। আচ্ছা, অর্ধবৃত্তাকার পরিবাহীর কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। তাহলে বুঝতেই পারছি যে যেই পয়েন্টটা, এটাও আগের দিন আমাদের দেওয়া রয়েছে, তাহলে এই পয়েন্টটার জন্য কোনো চৌম্বক ক্ষেত্র থাকবে না, এই পয়েন্টটার জন্য চৌম্বক ক্ষেত্র থাকবে না, শুধুমাত্র অর্ধবৃত্তাকারের কেন্দ্রে। তাহলে বৃত্তের কেন্দ্রে কী হয়, μ0/4π2i/r এখানে হবে, আর এটা তার অর্ধেক হবে, তার মানে আমাদের μ0i বাই, এখানে বাহু এ দেওয়া রয়েছে, তাই μ0i/4a হবে এখানে, ঠিক আছে। ঠিক আছে, μ0ni/2r হয়, তো এখানে μ0i/2a তার হাফ, তার মানে 4a, μ0i/4a। একটি ভোল্টমিটারের রোধ হচ্ছে 300 ওহম। যন্ত্রটি 150 ভোল্ট সর্বোচ্চ বিভব পার্থক্য তৈরি করতে পারে। যন্ত্রটিকে 8 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা মাপার উপযুক্ত অ্যামিটারে পরিণত করতে হলে যে রোধ যুক্ত করতে হবে। তাহলে ভোল্টমিটার, তাহলে ভোল্টমিটার প্রবাহ মাত্রা তাকে অ্যামিটারে পরিণত করব, ঠিক আছে। তার মানে এখানে একটা সমান্তরাল আমি এখানে শান্ট যোগ করে দেবো। তাহলে শান্ট যোগ করলে এখানে যে মূল প্রবাহ যেটা রয়েছে, সেই মূল প্রবাহটা হচ্ছে আমাদের বলেছে যন্ত্রটিকে 8 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা মাপার উপযুক্ত করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের যে ভোল্টমিটারের রোধ এখান থেকে দেওয়া আছে আর ভোল্টেজ দেওয়া আছে এখান থেকে 150, তার মানে কারেন্টটা আমি এখান থেকে বের করব, তা আইভিটা এখান থেকে বের করতে পারবো। তাহলে ভি হচ্ছে আমাদের 150 সমান হচ্ছে আই ইন্টু আর হচ্ছে আমাদের 300, ঠিক আছে। তো এখান থেকে আই আমাদের যেটা আসবে সেটা হচ্ছে হাফ হবে, অর্থাৎ 0.5 হবে। তার মানে এর মধ্যে যে কারেন্টটা যাবে এটা হচ্ছে এখানে হচ্ছে 8 অ্যাম্পিয়ারের মধ্যে দিয়ে এটা হচ্ছে 0.5, তার মানে এটা দিয়ে যাবে কত, 7.5, ঠিক আছে, 7.5। তার মানে এখান থেকে আমাদের 7.5 আমাদের গেল। আচ্ছা, এইবার এখানে আমাদের এস বের করতে হবে, আর এই পয়েন্ট যার মধ্যে ভোল্টমিটারটা শান্ট দুটোই লাগানো আছে, তাহলে এদের বিভব পার্থক্য কত আছে, এটা 150 ভোল্ট। তার মানে এটা যদি 150 ভোল্টে লাগানো থাকে এই অংশটা, তার মানে এটাও 150 ভোল্টের আন্ডারে লাগানো আছে, তার মানে ক্ষেত্রেও ভি সমান আই ইন্টু এস করবো। তাহলে ভি কত, 150 সমান আই হচ্ছে আমাদের এখান থেকে বেরালো, আই আমি এখান থেকে বেরালাম যে 7.5 ইন্টু এস এখান থেকে বের করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের যদি আমরা করি তাহলে 75 দুগানে আমাদের হয়, 75 দুগানে আমাদের 150 হয়, তার সঙ্গে আমাদের নিচে 7.5 ছিল, তাই 10 দিয়ে গুণ হবে এখানে, তাহলে 20 হয়ে যাবে। তাহলে 20 ওহম সমান্তরালে লাগাতে হবে। আচ্ছা, তারপরে কোশ্চেনে চলে যাই, অ্যাম্পিয়ারের বর্তনী সূত্র, ঠিক আছে। সেই অনুসারে একটা আদর্শ সলিনয়েডের চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বি এবং আর। তাহলে নর্মাল এই সলিনয়েড বা টরয়েড এটা কিন্তু দূরত্বের উপর নির্ভর করে না, কারণ বি সমান μ0ni দুটোর ক্ষেত্রেই। তাহলে এখানে আর এর কোনো গল্পই নেই, তাই ডি এর অপশান হবে, বি হচ্ছে আর নিরপেক্ষ। আচ্ছা, ধরা যাক এল দৈর্ঘ্য বিশিষ্ট, এটাও আগের দিন আমি দিয়েছিলাম, এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের রোধ হচ্ছে আর। এখন তারটিকে যতক্ষণ টানা হলো, যতক্ষণ না পর্যন্ত দৈর্ঘ্য তার পূর্বের হচ্ছে এক্স গুণ হবে। তাহলে এটা আমরা স্বাভাবিকভাবে জানি, দৈর্ঘ্য যদি কারো বেড়ে যায়, তার মানে তার যে মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা কী হবে, সেটা কমে যাবে। কারো যদি দৈর্ঘ্য যদি কমে যায়, দৈর্ঘ্য যদি বেড়ে যায়, তার মানে সেটা আরও সরু হয়ে যাবে, টানলে প্রস্থচ্ছেদটা কমে যাবে। তো এক্ষেত্রে এক্স গুণ হয়েছে, তার মানে দৈর্ঘ্যটা হয়ে যাবে এল এক্স, আর ক্ষেত্রফলটা সেক্ষেত্রে কমে যাবে, তাই না। সেক্ষেত্রে ক্ষেত্রফল a/x হয়ে যাবে। বা আমি আলাদাভাবে করতে পারি যে ভলিউম কনস্ট্যান্ট থাকবে πr²l, এটা দিয়ে করলেও হবে। সেক্ষেত্রে এরিয়া রেশিও বের করে r = ρl/a এই ফর্মুলাটা লাগিয়ে কম্পেয়ার করলেই হয়ে যাবে r1/r2 সমান l1/l2 ইন্টু a2/a1,
ব্যাস আমি একটা ভলিউমের ফর্মুলা দিয়ে কনস্ট্যান্ট থাকবে V1 সমান V2 এটা দিয়ে একটা বের করলাম, সেক্ষেত্রে এল এক্স আর এরিয়া এটা দিয়ে একটা আমাদের ফর্মুলা চলে আসবে, সেইটা এখানে বসিয়ে দিলেই আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তো এখান থেকে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার এল। এটা নর্মালভাবে বুঝতে পারছি যে এলের জন্য একটা এক্স আসবে আর এরিয়ার জন্য আর একটা এক্স আসবে, তো তার জন্য এক্স স্কোয়ার আর হবে। আচ্ছা, তারপরে নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনগুলি সত্য? এল দৈর্ঘ্য বিশিষ্ট ও এ প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহী দুই প্রান্তে ভি বিভব প্রভেদ প্রয়োগ করা হলো, এক্ষেত্রে কি হবে? বিভব প্রভেদ দ্বিগুণ করা হলে তড়িৎ প্রবাহ ঘনত্ব দ্বিগুণ হবে, বিভব প্রভেদ দ্বিগুণ করা হলে বিচলন বেগ অর্ধেক হবে, প্রস্থচ্ছেদ দ্বিগুণ করা হলে তড়িৎ প্রবাহ ঘনত্ব কমবে। তাহলে এখানে আমাদের ফর্মুলা কয়েকটা জানতে হবে। একই দেখতে পাচ্ছি এখানে তড়িৎ প্রবাহ ঘনত্ব, এখানেও তড়িৎ প্রবাহ ঘনত্ব, এখানে রয়েছে বিচলন বেগ। তাহলে তিনটার ফর্মুলা আমাদের কী কী রয়েছে একটু জেনে নিই। তড়িৎ প্রবাহ ঘনত্ব মানে কী হয়? জে সমান আই বাই এ, তড়িৎ প্রবাহ ঘনত্ব। আর বিচলন বেগ কী হয়? বিচলন বেগ হচ্ছে আমাদের আই সমান এন ই এ ভিডি, এই ভিডিটা হচ্ছে বিচলন বেগ, ঠিক আছে? মানে ভিডি সমান হচ্ছে আই বাই এন ই এ, এন ই এ। এবার প্রথম জিনিসটা আমরা একটু দেখে নিই যে বিভব প্রভেদ দ্বিগুণ করা হলে তড়িৎ প্রবাহ ঘনত্ব দ্বিগুণ হবে, এরকম কোনো জিনিস এখানে নেই। লাস্টটা দেখে নিই যে প্রস্থচ্ছেদ যদি দ্বিগুণ করি তাহলে তড়িৎ প্রবাহ ঘনত্ব কমবে। বুঝতেই পারছি যে ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, তার মানে এ যদি বাড়ে তার মানে যে কমবে, তার মানে এই বিবৃতি 3 এটা ঠিক আছে। আচ্ছা, বিবৃতি 2টা দেখে নিই যে বিভব প্রভেদ যদি দ্বিগুণ করা হয় তাহলে বিচলন বেগ অর্ধেক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি যে এখানে বিচলন বেগ কার কার উপর নির্ভর করছে? তড়িৎ প্রবাহ, ঠিক আছে। নাম্বার অফ এখানে আমি যদি ইলেকট্রনের কথা বলি তাহলে নাম্বার অফ ইলেকট্রন আর ইলেকট্রনের চার্জ আর ক্রস সেকশনাল এরিয়া এর উপরে। এখানে বিভব প্রভেদের কোনো গল্প নেই, তার মানে অনলি 3টা যেটা সেটা হচ্ছে সঠিক হবে। আচ্ছা, এই কোশ্চেন এটাও কিন্তু একটু কষতে হবে, এই কোশ্চেনটাও আপনাদের কষতে হবে। দুটো পরিবাহী, একটা হচ্ছে এক্স আছে একটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে 3C এর ধারকত্ব আর এটা হচ্ছে সি। পরিবাহী এক্সে এতে দিয়ে দেওয়া হয়েছে কিউ আধান, যা পরিবাহীটি ওয়াইয়ের সঙ্গে ভাগ করে নেয়। ভাগ হওয়ার পরে মোট শক্তি এবং প্রাথমিক শক্তির অনুপাত করতে হবে। তার মানে আগে এটা ছিল, পরে কি হয়েছে না এই দুটোকে আমি কানেক্ট করে দিয়েছি, যার মানে চার্জের আদান প্রদান হয়ে যাবে। এটা হচ্ছে 3C, এটা হচ্ছে সি, ঠিক আছে। প্রথমটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এর ফর্মুলা কী হয় যে হাফ সিভি স্কোয়ার যদি বিভব দেওয়া থাকে এখানে, বা যদি কিউ আর সির মধ্যে ফর্মুলা হয় তাহলে কিউ স্কোয়ার বাই 2C এটা ফর্মুলা। তাহলে দেখতে পাচ্ছি চার্জ দেওয়া রয়েছে, তাহলে প্রথমটার ক্ষেত্রে কিউ রয়েছে, তার মানে কিউ স্কোয়ার বাই 2, তাহলে সি এর জায়গায় কত হবে? 3C বসাতে হবে, তাহলে ইন্টু আমি 3 করে দিই, এখানটা একবারে হয়ে যাবে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে যেহেতু চার্জ দেওয়া নেই তার মানে কিউ জিরো, তার মানে এখানে কোনো থাকবে না, একটাই হবে। আচ্ছা, নেক্সট পরেরটা যেটা হবে সেক্ষেত্রে কী হবে যে কিউ আধান আমাদের যেটা দেওয়া আছে সে এর সঙ্গে ভাগ করে নিয়েছে। তো ভাগ করে নিলে প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা করে আমাকে বের করতে হবে যে চার্জ আমাদের কত হবে। ওই সেম কিউ স্কোয়ার বাই 2C ওই সূত্রই এখান থেকে পড়বে, কিন্তু কিউটা কীভাবে ভাগ করে নিচ্ছে সেটা তোমাদের এখান থেকে দেখতে হবে, ঠিক আছে। ভাগ করার পর এটা একটু কষতে হবে, এটা ওই সেম রকমভাবেই এখানে করতে হবে, বলে দিচ্ছি। অন্য একটা কালি দিয়ে আমি বোঝাই। আচ্ছা, যখন এদেরকে কানেক্ট করে দেওয়া হচ্ছে তখন এদের টোটাল যে সি সেটা কত হবে না এই 3C প্লাস সি মিলে কত হবে? 4C, ঠিক আছে। ভোল্টেজ যদি আমি এখানে ভি ধরি, বিভব যদি ভি ধরি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু সি ভি, তার মানে ভি সমান এখানে হবে কত? কিউ বাই 4C, ঠিক আছে। ভি সমান হবে কত? কিউ বাই 4C, এটা হচ্ছে গল্প। এবার প্রত্যেকটা আধান প্রত্যেকটা গোলক কত করে চার্জ পাবে সেটা দেখতে হবে, মানে Q1 আর Q2 বা QX QY এটা দেখতে হবে। তাহলে QX কত হবে? সি ইন্টু ভি করবো, তাহলে সি কত হবে? এক্ষেত্রে সি হচ্ছে 3C ইন্টু ভির ভ্যালু এইটা কিউ বাই 4C। এর ক্ষেত্রে ওই সেম QY সমান হবে সি, মানে এখানে শুধু সি ইন্টু কিউ বাই 4C এটা হবে। তার মানে এক্ষেত্রে যেই চার্জটা হবে সেটা হচ্ছে 3Q/4, এক্ষেত্রে চার্জ হবে সেটা হচ্ছে Q/4। তার মানে দুটোর ক্ষেত্রে আমি কি পেলাম না চার্জ পেয়ে গেলাম। নেক্সট স্টেপ, চার্জ পেয়ে গেলাম। চার্জ পেয়ে যাওয়ার পরে কি হবে? এবার এনার্জি বের করতে হবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে তো আমি এনার্জি বের করে নিয়েছি ইনিশিয়ালি, যেটা হচ্ছে যখন শুধুমাত্র একটা গোলককেই চার্জ দেওয়া হয়েছিল। পরবর্তীকালে দেখলাম যে দুটোদের মধ্যেই চার্জ আদান প্রদান হয়ে গেছে। তার মানে ওই সেম যে QX² বাই 2
মানে সি ছিল 3c ছিল এইটা, প্লাস কিউ ওয়াই স্কোয়ার বাই 2, এখানে সি শুধু সি ছিল, তার মানে এইটা। এবার কিউ এক্স আর কিউ ওয়াই আমি এক্ষুনি বের করলাম, যে কিউ এক্স বেরালো কত 3q/4, আর কিউ ওয়াই কত বেরালো না q/4। তাহলে এই ভ্যালুগুলো এতে বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আমাদের মানে এটা লাস্ট এনার্জি বেরোলো। তাহলে প্রথম এনার্জি এবং লাস্ট এনার্জি যেটা এদের মধ্যে রেশিও করে দিলে এখান থেকে আমাদের অ্যান্সারটা চলে আসবে। এখানে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 4:3 হবে আমাদের অ্যান্সার, এখান থেকে 4:3 হবে এখান থেকে অ্যান্সার। আচ্ছা, একটি সমান্তরাল পাতধারকের মধ্যবর্তী মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে 2, ধারকত্ব হচ্ছে 3 মাইক্রোফ্যারাড। এখন ধারকটির পাত্রের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করে ওই ফাঁকা স্থানে k=4 পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন প্লেট প্রবেশ করানো হলে ধারকটির ধারকত্ব কত হবে? তার মানে সমান্তরাল পাতধারকত্ব কে এর ভ্যালু কত আছে, এখন কে এর ভ্যালু দেওয়া আছে কত 2, ঠিক আছে, আর সি রয়েছে কত 3 মাইক্রোফ্যারাড। এবার কতগুলো জিনিস এখানে চেঞ্জ করা হয়েছে, সেটা কি কি না, পাতদ্বয়ের দূরত্ব দ্বিগুণ করা হয়েছে, আর যে পরাবৈদ্যুতিক ধ্রুবকটা প্রবেশ করানো হয়েছে সেটা হচ্ছে k=4। তাহলে আগে ছিল পরাবৈদ্যুতিক ধ্রুবক k=2, সেটা দ্বিগুণ করা হয়েছে, আর দূরত্বটাও দ্বিগুণ করা হয়েছে। আর এটা কি সমান্তরাল পাতধারক, তাহলে সমান্তরাল পাতধারকের সূত্র কি k∈0a/d, এইটা ফর্মুলা। তার মানে আমরা জানি পরাবৈদ্যুতিক ধ্রুবক 2 ছিল 4 হয়েছে, মানে দ্বিগুণ হয়েছে, তার মানে এটা দ্বিগুণ হবে। আর ডিটা পাতদ্বয়ের দূরত্ব এটাও দ্বিগুণ করা হয়েছে, তার মানে নিচে দ্বিগুণ হবে, তার মানে 2 2 কেটে গেলে আলটিমেটলি সেম k∈0a/d সেম ফর্মুলা থাকবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আলটিমেটলি আমাদের যে জিনিসটা হবে সেক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হচ্ছে সেটা হবে আমাদের এটা যদি আমি একটু আলাদাভাবে যদি করি, যে প্রথমটার ক্ষেত্রে আর দ্বিতীয়টার ক্ষেত্রে, যে প্রথমটার ক্ষেত্রে k∈0a/d এটা যদি ধরি, আর দ্বিতীয়টার ক্ষেত্রে এটা c সমান, আর দ্বিতীয়টার ক্ষেত্রে c ড্যাশ সমান সেম k=4 এখানে ধরবো, k=4 ধরবো, তাহলে 4 k∈0a/2d এখান থেকে ধরলাম, ঠিক আছে। তো এখান থেকে এটা হয়ে যাচ্ছে কত 2 2 4, তাহলে k∈0a/d এখান থেকে হচ্ছে, আর এখানে k∈0a/d এখানে রয়েছে, এটা হচ্ছে c, তার মানে এটা 3 মাইক্রোফ্যারাড রয়েছে, তার মানে এখানে 3 2 এটা 6 মাইক্রোফ্যারাড এখান থেকে আসবে, ঠিক আছে, 6 মাইক্রোফ্যারাড। এই কোশ্চেনটা যদিও একটু গণ্ডগোল লাগছে, কারণ বলছে k=4 পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন, তাহলে সেই রকমভাবে যদি ধরা হয় তাহলে কিন্তু ধারকত্ব 3 ফ্যারাডই থাকার কথা, আর কোন সেন্সে নিচ্ছে সেটা দেখতে হবে, যদি কারণ ওপরে পরাবৈদ্যুতিক ধ্রুবক 2 দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা দিলে অ্যান্সার দিলে বোঝা যাবে। আচ্ছা, নেক্সট, এটা ফার্স্ট কোশ্চেন, কোন অঞ্চলে ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্র হচ্ছে এইটা ওয়াইজেড তল মানে কি, এটা i বরাবর, এক্স অক্ষ তার লম্ব দিক হবে, তাহলে i বরাবর। এইখানে অনেকে ভুল করেছে, 2 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার ক্ষেত্র, সবাই ওই 2 দিয়ে গুণ করে দিয়েছে, 6 উত্তর করে দিয়ে চলে এসেছে, এটা কিন্তু অ্যান্সার ভুল হয়েছে। এরিয়া বের করতে হবে, ক্ষেত্রফল ই.ds, এরিয়া হচ্ছে 2a², তার মানে বর্গক্ষেত্র, তার মানে ক্ষেত্রফল হবে কত 4, তার মানে 4 3 12 হবে এখানে অ্যান্সার, 12 ভোল্ট পার মিটার, এটা হচ্ছে ভোল্ট মিটার, এটা হচ্ছে অ্যান্সার হবে এখানে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল কোশ্চেন, এটা সলিউশন আপনাদের আমি বললাম। খুব যে কঠিন কোশ্চেন প্রচুর হয়েছে সেটা আমি বলবো না, তবে 4-5টা কোশ্চেন ছিল যেগুলো একটু কষে করতে হবে, আর বাকি যে কোশ্চেনগুলো ছিল সেগুলো কিন্তু মোটামুটি ঠিক রয়েছে। কোশ্চেন একদম সহজ হয়েছে এটা বলবো না, মোটামুটি আপনাদের মডারেট কোশ্চেনই এখান থেকে এসেছে। যেমন এইখানে এই শক্তির এই যে অঙ্কটা ছিল এখানে আমি যে দেখতে পাচ্ছি যেটা ক্যাপাসিটার, এই কোশ্চেনটা একটু করতে হবে, এই কোশ্চেনটা রয়েছে। আচ্ছা, এগুলো করতে হবে না, এগুলো একদম ইজি, এগুলো হচ্ছে না। এমন এই যে ভোল্টমিটারের যে অঙ্কটা রয়েছে, এই দুটো কোশ্চেন, আচ্ছা আচ্ছা দুটো কোশ্চেন দেখাচ্ছি, আর কি কি রয়েছে।
দুটো কোশ্চেন, এই কোশ্চেনটা একটু করতে হবে, ঠিক আছে। এই তিনটে কোশ্চেন, এই যে এই কোশ্চেনটা, চারটে কোশ্চেন, চারটে কোশ্চেন। এই কোশ্চেনটা একটু করতে হবে, ঠিক আছে। পাঁচটা কোশ্চেন, যদি খুব বেশি টাইম লাগবে না। এটাও ছটা কোশ্চেন ধরে নিলাম আমি। এটাও বড় কোশ্চেন, আমি সেইভাবে যদি টাইম ধরি, সাতটা কোশ্চেন। এটাও একটু টাইম লাগবে, আটটা কোশ্চেন, মানে যেগুলো কষতে হবে সেগুলো ধরছি। এটা টাইম লাগবে, নটা কোশ্চেন। ব্যাস, এই যে নটা কোশ্চেন, এই নটা কোশ্চেনই হচ্ছে একটু টাইম লাগবে কষতে। বাকিগুলো কিন্তু খুব বেশি সময় এখান থেকে লাগবে না, ঠিক আছে। তো এই হচ্ছে কোশ্চেন অ্যানালিসিস। যাতে কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করতে পারো আপনারা।